2020-21 শিক্ষাবর্ষের প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সুবর্ণনিসা মহিলা ডিগ্রি কলেজ খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্যান্ডামিক সিচুয়েশনে তোমরা বাসায় সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও নিরাপদে আছি এবং সুস্থ আছি। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উৎপাদন ব্যবস্থাপনা ও প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আজকে তোমাদের সাথে বিপণন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় বিপণন পরিস্থিতি কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাজার বলতে কি বোঝায়। আমাদের আজকে আলোচ্য বিষয় বাজার সম্পর্কে। বাজার বলতে কি বোঝায়, এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন, এটা হলো অনুধাবনমূলক প্রশ্ন। আমরা প্রথমে আসি বাজার কি। সাধারণত বাজার বলতে কোনো স্থানকে বোঝায় যেখানে ক্রেতা বিক্রেতা একত্রিত হয়ে পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে, পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে। আমরা এটা হলো এক কথায় বললাম। বিপণনের ভাষায় বাজার বলতে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তাহলে আমরা এক কথায় বাজারটা কি লিখব, যে বাজার হচ্ছে কোনো পণ্য ও সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। এটা আমরা লিখতে পারি। বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তাহলে আমরা এক কথায় জ্ঞানমূলক প্রশ্নটা পেয়েছি। এবার আমরা বিস্তারিত আলোচনা করব যে বাজার বলতে কি বোঝায়, এটা ব্যাখ্যা করো। সাধারণত বাজার বলতে আমরা প্রথমে বলেছি যে যেখানে ক্রেতা বিক্রেতা একত্রিত হয়ে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে সেই স্থানটাকে বাজার বলে। যেমন নিউ মার্কেট, কামরান বাজার, কাপ্তান বাজার প্রভৃতি। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে একটি পণ্যকে কেন্দ্র করে একটি বাজার গড়ে ওঠে। যেমন পাটের বাজার, সোনার বাজার, ধানের বাজার ইত্যাদি। আমরা বিপণনের দৃষ্টিতে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। বর্তমান ক্রেতারা এখন পণ্য কিনছে, আর সম্ভাব্য ক্রেতারা বর্তমানে পণ্য না কিনতেও পারে, কিন্তু সম্ভাব্য ক্রেতাদের ভবিষ্যতে পণ্য কিনতে পারে। সম্ভাব্য ক্রেতাদের অভাব আছে, পণ্য ক্রয়ের অর্থ আছে এবং অর্থ ব্যয় করার ইচ্ছাও আছে। আমরা বাজার সম্পর্কে ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং যে কথাটা বলেছে এখানে আমরা উল্লেখ করতে পারি। বাজার হচ্ছে একটি পণ্য ও সেবার বর্তমান ও সম্ভাব্য সকল ক্রেতার সেট। অতএব দেখা যাচ্ছে যে বাজার হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হয়। যেমন অভাব আছে এমন ব্যক্তি বা সংগঠন। এক নম্বর শর্ত,
অভাব আছে এমন ব্যক্তি বা সংগঠন হতে হবে। 2 নম্বর, অভাব পূরণের মতো প্রয়োজনীয় অর্থ তাদের আছে। অভাব পূরণের মতো প্রয়োজনীয় অর্থ তাদের আছে। 3 নম্বর, অর্থ ব্যয় করার ইচ্ছা আছে। খালি অর্থ থাকলে হবে না, অর্থ ব্যয় করার ইচ্ছাটাও থাকতে হবে। এরপরে 4 নম্বর, পণ্য ক্রয়ের কর্তৃত্ব আছে। তাহলে আমরা কয়টা শর্ত পেলাম? 4টা শর্ত আমরা বাজার হতে হলে পূরণ করতে হবে। তাই আমরা পরিশেষে বলতে পারি যে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি যাদের অভাব আছে, অভাব মেটানোর প্রয়োজনীয় অর্থ আছে, অর্থ ব্যয় করার ইচ্ছা ও কর্তৃত্ব আছে। তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করে অনুধাবনমূলক প্রশ্নটা আমরা আলোচনা করে লিখব, তাহলে আমরা ফুল মার্কটা পেয়ে যাব। এরপরে আমাদের আলোচনার বিষয় হলো বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য। আমাদের এবারে আলোচনার বিষয় হলো বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য। প্রথমেই আমরা বলি যে বাজার ও বিপণন পরস্পর সম্পর্কযুক্ত শব্দ হলেও এদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা আবারও বলি যে বাজার ও বিপণন শব্দ দুইটি পরস্পর সম্পর্কযুক্ত হলেও এদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বাজার এবং বিপণনের পার্থক্য সমূহ আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা পার্থক্যের বিষয়গুলো লিখে নিব, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। এক নম্বর হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, 2 নম্বর গঠন, 3 নম্বর সম্পর্ক, 4 নম্বর উপযোগ, 5 নম্বর কেন্দ্র, 6 নম্বর ক্রয়ের উদ্দেশ্য, 7 নম্বর প্রকারভেদ, 8 নম্বর পক্ষ,
9 নম্বর আওতা, 10 নম্বর আমরা পার্থক্যের বিষয় লিখেছি 10টি। প্রথমে হচ্ছে সংখ্যাগত পার্থক্য, এরপর হচ্ছে গঠন, তারপর হচ্ছে সম্পর্কগত পার্থক্য, উপযোগগত পার্থক্য, কেন্দ্র, তারপর হচ্ছে ক্রয়ের উদ্দেশ্য, এরপর প্রকারভেদ, 8 নম্বরে হচ্ছে পক্ষ, 9 নম্বরে আওতা আর 10 নম্বরে উৎপত্তি। প্রথমে আসি আমরা সংখ্যাগত পার্থক্য। বাজার হলো কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আমরা বাজার এবং বিপণনের পার্থক্য করছি, আলোচনা করছি। পার্থক্যের বিষয় হচ্ছে প্রথমে সংজ্ঞা। বাজার বলতে আমরা বলতে পারি কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। আর বিপণনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। আমরা এই সংজ্ঞাটা আরও একটু সহজভাবে বলতে পারি যে বিপণন হচ্ছে কতগুলো কাজের সমষ্টি যার মাধ্যমে উৎপাদনকারীর নিকট থেকে উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানো হয়। এর সংজ্ঞাটাও আমরা এভাবে লিখতে পারি। এরপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে গঠন। 2 নম্বরে হচ্ছে গঠন। বাজার ব্যক্তি, দল বা সংগঠন নিয়ে গঠিত হয়। বাজার ব্যক্তি, দল বা সংগঠন নিয়ে গঠিত হয়। বিপণন পণ্য বিনিময়ের সাথে জড়িত কার্যগুলির সমন্বয়ে গঠিত হয়। বিপণন কী করে? বিপণন পণ্য বিপণনের সাথে জড়িত বা বিনিময়ের সাথে জড়িত বিপণন হলো পণ্য বিনিময়ের সাথে জড়িত কার্যগুলির সমন্বয়ে গঠিত। 3 নম্বর হচ্ছে সম্পর্ক। 3 নম্বর আলোচ্য বিষয় হচ্ছে সম্পর্ক। বাজার ব্যক্তির সাথে সম্পর্কিত। বাজার কার সাথে সম্পর্কিত? বাজার ব্যক্তি বা সংগঠনের সাথে সম্পর্কিত। আর বিপণন পণ্য বিনিময়ের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্কিত। বিপণন কার সাথে জড়িত, কার সাথে সম্পর্ক? বিপণন পণ্য বিনিময়ের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীর সাথে সম্পর্কিত। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে উপযোগ। বাজার পণ্যের বিভিন্ন ধরনের উপযোগ ভোগ করে। বাজার কী করে? বিভিন্ন ধরনের উপযোগ সেটা ভোগ করে। আর বিপণন কী করে? বিপণন পণ্যের সময়গত, স্থানগত, শর্তগত উপযোগ সৃষ্টি করে। বিপণন সময়গত, স্থানগত, শর্তগত উপযোগ সৃষ্টি করে। তাহলে আমরা উপযোগগত পার্থক্য আমরা পেলাম। এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে কেন্দ্র। একটি পণ্য বা সেবাকে কেন্দ্র করে বাজারকে চিন্তা করা হয়। যে কোনো একটি পণ্য বা সেবা এটাকে কেন্দ্র করে বাজারকে চিন্তা করা হয়। কিন্তু বিপণনে ভোক্তার সন্তুষ্টিকে কেন্দ্র করেই আধুনিক বিপণন কার্যক্রম পরিচালিত হয়। বিপণন কী করে? ভোক্তার সন্তুষ্টিকে অধিকার দিয়ে থাকে। তার কারণ ক্রেতা সন্তুষ্ট হলেই তো বিপণনের কাজে সফলতা আসবে। তাই বলছে যে ভোক্তার সন্তুষ্টিকে কেন্দ্র করে আধুনিক বিপণন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এরপর হচ্ছে ক্রয়ের উদ্দেশ্য। ক্রয়ের উদ্দেশ্য বাজার তার প্রয়োজন ও অভাব মেটানোর জন্য পণ্য ও সেবা ক্রয় করে। বাজার কী করে? বাজার তার প্রয়োজন ও অভাব মেটানোর জন্য পণ্য ও সেবা ক্রয় করে। আর বিপণন প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য ও সেবা ক্রয় করে। বিপণন পণ্য ও সেবা ক্রয় করে কী জন্য? প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধন করার জন্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য। এরপর হচ্ছে প্রকারভেদ। এবার হচ্ছে প্রকারভেদ। বাজার সাধারণত 2 প্রকার, ভোক্তা বাজার এবং ব্যবসায়ী বাজার। বাজার কয় প্রকার? বাজার হলো 2 প্রকার, একটা হলো ভোক্তা বাজার আর একটা হলো ব্যবসায়ী বাজার। বিপণনও 2 প্রকার। বিপণনও 2 প্রকার, একটা ব্যবসা এবং অব্যবসায়ী বিপণন। ব্যবসায়ী বিপণন আর অব্যবসায়ী
বিপণন। তাহলে আমরা প্রকারভেদ পেলাম। এরপর হচ্ছে আমরা পক্ষ, 8 নম্বরে হচ্ছে পক্ষ। বাজারে একটি পক্ষ থাকে। বাজারে কয়টি পক্ষ থাকে? একটি পক্ষ থাকে, যার নাম ক্রেতা। বাজারে একটি পক্ষ থাকে, যেমন ক্রেতা। আর বিপণনের সাথে অনেকগুলো পক্ষ জড়িত থাকে। বিপণনের সাথে অনেকগুলো পক্ষ জড়িত থাকে, যেমন মধ্যস্থ কারবারি, সরবরাহকারী, ক্রেতা, অর্থসংস্থানকারী, অনেকগুলো প্রভৃতি, অনেকগুলো পক্ষ জড়িত থাকে এখানে। আমরা আবার বলি মধ্যস্থ কারবারি, সরবরাহকারী, অর্থসংস্থানকারী, তারপর ক্রেতা প্রভৃতি। পরের পয়েন্ট হচ্ছে আওতা। পার্থক্যের বিষয় হলো আওতা। বাজারের আওতা অপেক্ষাকৃত ছোট। বাজারের আওতা কি হয়? অপেক্ষাকৃত ছোট হয়। আর বিপণনের আওতা অপেক্ষাকৃত বড়। তারপর বিপণনটা অনেক বড় আকারে হয়ে থাকে। এরপর হচ্ছে উৎপত্তি। আমরা বলছি, এরপর হচ্ছে উৎপত্তি। বাজারের ইংরেজি প্রতিশব্দ হলো মার্কেট। এই মার্কেট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মার্কিটাস থেকে। বাজারের ইংরেজি প্রতিশব্দ হলো কি? মার্কেট। আর মার্কেট শব্দটি ল্যাটিন শব্দ মার্কিটাস থেকে এসেছে। আর বিপণনের প্রতিশব্দ হলো মার্কেটিং, যেটা এসেছে ইংরেজি শব্দ মার্কেট থেকে। এই আলোচনার আলোকে আমরা পরিশেষে বলতে পারি যে বাজার হচ্ছে ব্যক্তি বা সংগঠন, আর বিপণন হচ্ছে কতগুলো কাজ। এই পার্থক্য আমরা বিশ্লেষণ করে আমরা সারমর্মে আসতে পারি যে বাজার হচ্ছে ব্যক্তি বা সংগঠন, আর বিপণন হচ্ছে কতগুলো কাজ। তাহলে আমরা বিপণনের পার্থক্যের বিষয়গুলো আমরা ভালোভাবে জেনেছি। আমি আবার একটু রিপিট করি। প্রথমে আছে সংখ্যাগত পার্থক্য, 2 নম্বরে আছে গঠন, 3 নম্বরে আছে সম্পর্ক, 4 নম্বর হচ্ছে উপযোগ, 5 নম্বর কেন্দ্র, 6 নম্বর প্রয়োগের উদ্দেশ্য, 7 নম্বর প্রকারভেদ, 8 নম্বর পক্ষ, 9 নম্বর আওতা, আর 10 নম্বর হলো উৎপত্তি। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালোভাবে স্টাডি করবে বাসাতে বসে। এই কামনায় আল্লাহ হাফেজ।